গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোপাসার লেখা ছোট গল্প প্রেম। সংবাদপত্রের সাধারণ খবরের মধ্যে এইমাত্র আমি প্রবল আবেগের এক নাটকীয় ঘটনার বিবরণ পড়লাম। পুরুষ মেয়েটিকে খুন করেছে, তারপর সে আত্মহত্যা করেছে। অতএব নির্ঘাত পুরুষটি মেয়েটিকে ভালোবাসত। মেয়ে পুরুষে আমার কি এসে যায়? আমি শুধু তাদের প্রেমের কথাই ভাবি। এতে আমি কোনো উৎসাহ বোধ করি না, বিচলিত বা বিস্মিতও হই না, অথবা এর ফলে আমার হৃদয় আবার মথিতও হয় না। আমি চিন্তিতও হই না, কারণ এর ফলে আমার মনে পড়ে যৌবনের এক স্মৃতি, শিকারের এক অদ্ভুত অনুস্মৃতি। যখন অতীত দিনের খ্রিস্টানদের কাছে আকাশের মাঝখান থেকে যেমন করে ক্রুশ আবির্ভূত হয়েছিল, তেমন করে প্রেম আমার কাছে এসে হাজির হয়েছিল। আদিম মানুষের সব সহজাত প্রবৃত্তি ও অনুভূতি নিয়ে আমার জন্ম হলেও সভ্য মানুষের যুক্তি ও সংযম দ্বারা আমি সংহত ছিলাম। শিকারে ছিল আমার প্রবল আগ্রহ, অথচ কোনো আহত প্রাণী, তার পালকে বা আমার হাতে রক্ত দেখলে তা আমার মনে এমন আঘাত করত যে আমার হৃৎকম্পন যেন থেমে যেত। সেই বছর শরতের শেষেই হঠাৎ শীতের আবির্ভাব হলো। তখন একদিন ভোরে আমার অন্যতম সম্পর্কিত ভাই কার্লদা রোহিলি আমাকে তার সঙ্গে জলাভূমিতে নিয়ে গিয়ে হাঁস শিকার করতে যাবার জন্য আমন্ত্রণ করল। আমার ভাইটির বয়স 40, বেশ ফুর্তিবাজ মানুষ। চুলগুলি তার লাল, বেশ মোটাসোটা এবং মুখে দাঁড়িয়ে আছে। সে গ্রাম্য ভদ্রলোক, সৌজন্যপূর্ণ, অর্ধবর্বর এবং বেশ হাসিখুশি ভাব তার। এমন ফরাসি রসবোধ তার ছিল যে তার বৈশিষ্ট্যহীনতাকেও সে শোভন করে তুলত। সে এমন এক বাড়িতে থাকত যেটা দেখতে অনেকটা ছিল খামার বাড়ি ও কিছুটা দুর্গের মতো। প্রশস্ত উপত্যকায় সেই বাড়ি, তার মাঝখান দিয়ে বয়ে যায় এক নদী। ডাইনে বামে সেসব পাহাড়, তাতে জঙ্গল। ওইগুলি পুরানো জমিদারদের দিনের, তাই তার মধ্যে তখনও বিরাট বিরাট গাছ ছিল। এবং ফ্রান্সের সেই অংশের বিরলতম পালকশোভিত শিকার সেখানেই পাওয়া যেত। মাঝে মাঝে সেখানে ঈগল পাখি এসে গুলি করে ফেলা হতো। যেসব যাযাবর পাখি দেশের আমাদের দিককার ঘনবসতিপূর্ণ অংশে কদাচিৎ দেখা দিত, তারা এইসব বিশাল বিশাল ও গাছের মধ্যে অবশ্যই নেমে আসত, যেন তারা জানত অথবা বুঝতে পারত এই আদিকালের বনের কোনো কোণে তাদের সংক্ষিপ্ত নৈশ বিশ্রামের জন্য আশ্রয় আছে। উপত্যকায় বেড়া দিয়ে বিচ্ছিন্ন করা বড় বড় মাঠ, ওগুলোকে নালা কেটে জল নেওয়া হয়েছে। তারপর আরও কিছুটা এগিয়ে গেলে নদী, ওখান থেকে নদী পার ক্রমে গিয়ে বিরাট জলাভূমিতে মিশে আছে। যত শিকারের জায়গা আমি দেখেছি তার মধ্যে সবচেয়ে সেরা হলো এই জলাভূমি। আমার সম্পর্কিত ভাইয়ের বিশেষ যত্ন এটার উপর ছিল। সে এটাকে সংরক্ষিত শিকার এলাকা হিসাবে রেখেছিল। নলখাগড়ার বন এটাকে ঢেকে রেখেছিল এবং তা থেকে খসখস শব্দ হতো ও তাকে দুর্গম করেছিল। তার মাঝখান দিয়ে সরু পথ কাটা হয়েছিল। তার বনের ভিতর দিয়ে লম্বা খুঁটি দিয়ে চালানো হতো চওড়া তলাওয়ালা নৌকা। নীরবে স্থির জলের ওপর দিয়ে নলখাগড়ার গা ঘেঁষে দ্রুতগামী মাছগুলোকে আগাছার মধ্যে আশ্রয় নিতে বাধ্য করে। নৌকা চলে যায়। দুচালক কাল মাথা নিয়ে বুনো মোরগগুলো তখন হঠাৎ জলের মধ্যে ডুব দেয়। জল আমার অত্যন্ত প্রিয়। সাগরের জল, যদিও তার বিশাল বিস্তার গতিপূর্ণ ও প্রতিহত করা অসম্ভব। নদীর জল এমন সুন্দর, কিন্তু তা শুধু বয়ে যায়, পালিয়ে চলে যায়। সবচেয়ে ভালো লাগে আমার জলাভূমির জল, কারণ তার ভিতরে স্পন্দিত হয়ে ওঠে যত সব অজানা জলজ প্রাণী। এ দুনিয়ার ভিতরে জলভূমি একাই এক দুনিয়া। এটা এক অন্য জগৎ, যার আছে নিজস্ব জীবন, স্থায়ী আর অস্থায়ী বাসিন্দা। এর সুর আর কোলাহল এবং সর্বোপরি এর রহস্য। একটি বিলের মধ্যে একটি ঝিলের চেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ
অশান্ত ও কোনো সময় ভয়ানক আর কিছু নেই। জলভরা এসব নিচু সমতল ভূমিগুলোর উপর কেন এক অস্পষ্ট ভীতি আবৃত থাকে। নলখাগড়াগুলির ক্ষীণ মর্মধ্বনি, বিচিত্র আলয়ের আলো, শান্ত রাতে বিরাজিত নিস্তব্ধতা, কাফনের ওপর জলের উপর ছড়িয়ে থাকা স্থির কুয়াশার জন্যই কি এত ভয়? না, প্রায় অশ্রুত জলসিঞ্চন, যা অতি ক্ষীণ, অতি শান্ত হলেও কোনো সময় মানুষের তৈরি কামান অথবা আকাশের বজ্রের চেয়েও ভয়ানক মনে হয়, যার ফলে এই জলাভূমি হয়ে ওঠে স্বপনপুরী, অথবা অজানা ও ভীষণ রহস্যঘেরা ভয়ঙ্কর দেশের মতো। না, এর মধ্যে অন্য কিছু আছে, আর কোনো রহস্য, হয়তো খোদ সৃষ্টিরই অংশ। কারণ একদিন এই নোংরা ও কর্দমাক্ত জলের মধ্যে আর্দ্র জমির গভীর স্যাঁতস্যাঁতে ভাবের উপর রৌদ্রতাপে প্রথম জীবাণুর প্রাণী স্পন্দন হয়ে তা ক্রমে বিস্তৃতি লাভ করেনি। আমার ভাইয়ের ওখানে আমি সন্ধ্যায় গিয়ে পৌঁছালাম। এমন ঠান্ডা বোধ হচ্ছিল তা পাথরকেও বুঝি বিদীর্ণ করবে। যে ঘরটিতে আমরা খেতে বসলাম তার তাক দেওয়াল আর ছাদের ছড়িয়ে আছে ঠাসা সব পাখি। তার কোনোটায় পাখা ছড়ানো, অথবা কোনোটিতে গাছের ডালে পেরেক মেরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার মধ্যে আছে বাজ পাখি, সারস, পেঁচা, নাইজার পাখি, বড় বাজ পাখি, পুরুষ বাজ, শকুন, সেন পাখি। আমার ভাই তার মধ্যে যখন শিল মাছের চামড়া দিয়ে তৈরি জ্যাকেট পরে বসেছিল, তাকেও শীতের দেশ থেকে আগত কোনো বিচিত্র জীব বলে মনে হচ্ছিল। ওই রাতের জন্য যা কিছু আয়োজন সে করেছে তা আমাকে সে বলল। সে আমাদের জন্য যে লক্ষ্যস্থল ঠিক করেছে, সেখানে যদি ভোর প্রায় 4:30টায় পৌঁছাতে হয়, তাহলে আমাদের রাত 3:30টায় যাত্রা শুরু করতে হবে। ভোর হবার আগেই সে তীব্র বাতাস ছোটে, তা থেকে কিছুটা আত্মরক্ষা করার জন্য সেই জায়গায় তাল বরফ দিয়ে ছোট একটা কুটির তৈরি করা হয়েছিল। কারণ তখনকার সেই বাতাস এমন ঠান্ডা যে তা করাত দিয়ে কাটার মতো করে গায়ের মাংস কেটে ফেলে। কোনো সময় ছুরির ফলার মতো বিঁধে যায়, বিষাক্ত হুলের মতো গেঁথে ফেলে, সারাশির মতো বাঁকিয়ে দেয় আর আগুনের মতো জ্বালায়। আমার ভাই তার দুহাত খসতে থাকে। সে বলে, এমন তুষারপাত আমি কখনো দেখিনি। সন্ধ্যায় ইতিমধ্যে তাপমান শূন্যের চেয়ে 12 ডিগ্রি নিচে চলে যায়। আমাদের খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই আমি সটান বিছানায় পরে ঘরের মধ্যে উনানের ঝাঁঝরিতে যে আগুন জ্বলছিল তার উজ্জ্বল আলোয় ঘুমিয়ে পড়লাম। রাত 3টায় সে আমায় জাগালো। আমি যেখানে ভেড়ার চামড়া গায়ে দিলাম, আমার ভাই কাল এক ভালুকের চামড়া দিয়ে গা ঢেকে নিল। আমরা প্রত্যেকে প্রথম 2 কাপ করে মুখে সেকা লাগে মতো কফি খেয়ে পান করলাম ব্র্যান্ডি সুরা। তারপর আমাদের শিকার রক্ষক এবং আমাদের কুকুর প্লঞ্জিয়ন ও পিয়ারটকে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। যে মুহূর্তে আমি বাইরে পা দিলাম, আমার মজ্জার মধ্যে পর্যন্ত আমি শীতবোধ করতে লাগলাম। তা ছিল এমন এক রাত যখন মনে হয় ঠান্ডায় পৃথিবীর মৃত্যু হয়েছে। হিমায়িত বায়ু দুর্গম আর স্পর্শযোগ্য হয়ে গভীর ব্যথা দিতে থাকে। কোন দিক থেকে একটু বাতাস এসে তাকে নাড়াতে পারে না, যেন একেবারে স্থির অচল হয়ে গেছে। তা যেন তোমায় কামড়ে দেয়, তোমার শরীরে তীক্ষ্ণভাবে প্রবেশ করে, তোমাকে শুকিয়ে ফেলে, গাছপালা কীটপতঙ্গকে ও ছোট ছোট পাখিকে হত্যা করে ফেলে। ছোট পাখিগুলি গাছের ডাল থেকে শক্ত মাটিতে পড়ে যায়, তারপর আরো কঠিন শীতে শক্ত হয়ে যায়। চাঁদের পক্ষকাল শেষ হয়ে এসেছে, তাই তা একপাশে হেলে রয়েছে। মনে হচ্ছে মহাকাশে তা ক্রমে নির্জীব হয়ে পড়েছে। এমন দুর্বল হয়েও তা ক্ষীণজ্যোতি প্রকাশ হতে পারছে না, এবং আবহাওয়ার তীব্রতায় অবশ্য পঙ্গু হয়ে সেখানে থাকতে বাধ্য হয়েছে। এক শীতল শোচনীয় আলোক চাঁদ পৃথিবীর উপর ছড়িয়ে দিচ্ছে। প্রতি মাসে তার দিন যখন শেষ হয়ে আসে, এমনই স্নান তরল জ্যোৎস্নায় সে আমাদের দেয়। কাল আমি পাশাপাশি হাঁটছিলাম, পিঠ আমাদের ঠেকে গেছে, হাত দুটি আমাদের পকেটে এবং বগলে আমাদের বন্দুক। হাঁটতে গিয়ে হিমায়িত নদীর উপর, যাতে আমরা
পা পিছলে পড়ে না যায় সেজন্য আমাদের জুতার উপরে পশম ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাই কোনো শব্দ হচ্ছিল না। আমাদের কুকুরগুলোর শ্বাস ফেলার পরে যেই সাদা বাষ্প হচ্ছিল, আমি সেদিকে তাকাচ্ছিলাম। অল্পক্ষণের মধ্যে আমরা জলাভূমিতে এসে পৌঁছালাম এবং নিচু বনের মধ্যে দিয়ে শুকনো নলখাগড়ার যে সরু পথ তৈরি হয়েছে তার একটির মধ্যে প্রবেশ করলাম। আমাদের এগিয়ে যাওয়ার সময় লম্বা ফিতার মতো পাতাগুলির সঙ্গে কনুইয়ের ঘর্ষণে সামান্য শব্দ হচ্ছিল। জলাভূমি আমার মধ্যে যে শক্তিশালী ও বিশিষ্ট এক অনুভূতি সৃষ্টি করে, এবার তা আমার মনে এমনভাবে জাগল যা অতীতে কখনো হয়নি। এদিকে মনে হচ্ছে প্রাণহীন, শীতে বুঝি মৃত। আমরা তখন হেঁটে চলছিলাম এরই শুষ্ক নলখাগড়ার উপর দিয়ে। হঠাৎ একটা সরু পথের মোড় ঘুরতেই আমাদের আশ্রয়ের জন্য যে বরফ কুটির তৈরি করা হয়েছিল তা আমার চোখে পড়ল। আমি তার ভেতরে গেলাম, কারণ পর্যটক পাখিগুলির ঘুম ভাঙতে আরও যে ১ ঘন্টা ছিল ততক্ষণ সময় আমাদের হাতে ছিল। আমার মোটা কম্বলখানা গায়ে জড়িয়ে আমি গরম হবার চেষ্টা করতে লাগলাম। তারপর চিত হয়ে শুয়ে আমি বিকৃত চাঁদের দিকে তাকিয়ে রইলাম। মেরুকক্ষের প্রায় স্বচ্ছ দেওয়ালের ভিতর দিয়ে মনে হচ্ছিল চাঁদের মাথায় ৪টি শৃঙ্গ রয়েছে। হিমায়িত জলভূমির তুষার এই ঘরের দেওয়ালগুলির ঠান্ডা এবং বাইরের আবহাওয়ার শীত আমাকে এমন সাংঘাতিকভাবে বিঁধেছিল যে আমি কাশতে শুরু করলাম। আমার সম্পর্কিত ভাই কার্ল অস্থিরতা বোধ করতে লাগল। বলল, আজ আমাদের কিছু বেশি না মারলেও চলবে। তোমার ঠান্ডা লাগুক তা আমি চাই না। আমরা আগুন কিছুটা জ্বালাবো। সে স্বীকারোক্ষকে কিছু নলখাগড়া আনতে বললে। আমাদের ঘরটির মাঝখানে ধোয়া যাবার একটা ছিদ্র ছিল। আমরা সেখানটায় একটা গাদা করলাম। লাল অগ্নিশিখা যখন ওই পরিষ্কার স্ফটিকের মতো খণ্ডগুলির কাছে গিয়ে উঠল, তখন ওইগুলিকে ধীরে ধীরে যেন ক্ষমাত্ম হয়েছে তেমনভাবে অদৃশ্যভাবে গলে গলে পড়তে লাগল। কার্ল ছিল বাইরে। সে আমায় ডাক দিল, এখানে এসে দেখো। ঘরটি বাইরে গিয়ে বিস্ময়ে আমি অভিভূত হয়ে গেলাম। আমাদের এই ঘরটির আকৃতি ছিল শঙ্কুবৎ। ওটাকে তখন অগ্নিগর্ভ এক বিশাল হীরকের মতো দেখাচ্ছিল, যেন জলাভূমির ওই হিমায়িত জলের মাঝখানে হঠাৎ কেউ এনে তা বসিয়ে দিয়ে গেছে। তার ভেতরে ২টি উদ্ভট মূর্তি আমরা দেখলাম। তা হলো আমাদের কুকুর দুটির। ওরা আগুনে গা গরম করছিল। আমাদের মাথার উপর দিয়ে অদ্ভুত পথহারা ধাবমান এক কাকলি শোনা গেল। আমাদের ওই উনানের আলোতে আমরা জংলি পাখিগুলোকে দেখতে পেলাম। শীতের দিনের প্রথম রশ্মিরেখা আকাশে ফুটে ওঠার ঠিক পূর্বে অদৃশ্য যে জীবনধ্বনি অন্ধকার বাতাসের বুক চিরে দ্রুত হয়ে যায়, মনকে তার চেয়ে আরও বেশি আন্দোলিত করে না। আমার মনে হয় উষার এই বরফতুল্য ক্ষণে পাখির পাখায় ভর করে যে ডাক এগিয়ে চলেছে তা যেন জগতের এক জীবনের দীর্ঘশ্বাস। কার্ল বলল, আগুন নিভিয়ে দাও, ভোর হয়ে আসছে। প্রকৃতপক্ষে আকাশ ক্রমে ধূসর হয়ে উঠেছিল। হংসবলাকার দীর্ঘ ও দ্রুত ধাবমান কালো রেখা দ্রুত আকাশের গায়ে বিলীন হয়ে গেল। তারপর প্রতি মিনিটে হয় সে নয় যে নলখাগড়ার উপর উড়ন্ত পাখির ঝাঁকের ছায়া পড়ে। তখনই তাড়াতাড়ি তাক করি। আর পিয়ারোট ও প্লঞ্জেওস রুদ্ধশ্বাস হলেও আনন্দে রক্তাক্ত পাখিগুলি খুঁজে নিয়ে আসেনি। ওইগুলির চোখগুলি তখনও আমাদের দিকে চেয়ে রয়েছে। সূর্য উঠছে, দিন উজ্জ্বল আর আকাশ নেই। তখন আমরা ফিরে যাবার কথা ভাবছিলাম। এমন সময় গলা টান করে পাখা ছড়িয়ে ২টো পাখি আমাদের মাথার উপর দিয়ে দ্রুত উড়ে গেল। আমি গুলি করলাম। তার একটি প্রায় আমার পায়ের কাছে এসে পড়ল। ওইটি ছিল ছোট একটা হাঁস, বুকটি তার রূপালি। তখন আমার মাথার উপর দিয়ে আকাশে আমি একটা পাখির ডাক শুনলাম। তা ছিল ছোট, দীর্ঘায়িত ও হৃদয়ভেদী বিলাপের মতো। সে পাখিটি রেহাই পাওয়া ক্ষুদ্র সেই প্রাণীটি, তার সেই মৃত সাথীটিকে আমি হাতে নিয়েছিলাম। সেটির দিকে দেখে দেখে আমাদের মাথার উপর ঘুরপাক খেতে লাগল। কার্ল তখন হাঁটু গেড়ে বসে বন্দুকটি নিয়ে গুলির আওতার মধ্যে কখন আসে
সেজন্য লক্ষ্য করছিল। সে বলল, হংসীটাকে তুমি মেরেছ, তাই পুরুষ পাতিহাঁসটি আর উড়ে চলে যাবে না। সত্যি সে উড়ে গেল না। অবিরাম সে আমাদের মাথার উপর দিয়ে চক্রাকারে উঠতে লাগলো আর আর্তনাদ করতে লাগলো। এ হতভাগ্য পাখিটির যেই নিঃসঙ্গ আকুতি, সেই শোচনীয় অভিযোগ আকাশের বুকে মিশে যাচ্ছে। বেদনার আর কোনো করুণ আর্তনাদ কখনো এত দুঃখ আমায় দেয়নি। মাঝে মাঝে যে বন্দুক তার গতি অনুসরণ করছিল, তার বিপজ্জনক আওতার মধ্যে সে উড়ে চলে আসছিল। মনে হচ্ছিল ওইভাবে সে একা একাই সে উঠতে থাকবে। কিন্তু সেজন্য মন স্থির করতে না পেরে সে আবার তার সাথীকে দেখতে ফিরে চলে আসে। কার্ল আমাকে বলল, মেয়ে হাঁসটিকে মাটিতে রেখে দাও। পুরুষটি আস্তে আস্তে গুলির সীমার মধ্যে এসে পড়বে। দেখা গেল বিপদকে ভূক্ষেপ না করে তার জান্ত প্রেমে অভিভূত হয়ে তার সেই সাথীকে এইমাত্র আমি হত্যা করেছি, তার প্রতি স্নেহের টানে সে সত্যিই আমাদের কাছাকাছি এসে গেল। কার্ল গুলি করল। মনে হলো যে দড়ি দিয়ে পাখিটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল তা যেন কেউ কেটে দিল। কাল কিছু যেন নেমে আসতে আমি দেখলাম এবং নলখাগড়ার উপর কিছু পতনের শব্দ আমি শুনলাম। পিয়ারট তা আমার কাছে নিয়ে এলো। এ দুটি তখন ঠান্ডা হয়ে গেছে। একই শিকারের থলিতে দুটিকেই আমি নিলাম। সেদিন সন্ধ্যায় আমি প্যারি ফিরে গেলাম। আপনারা শুনছিলেন মোপাসার ছোট গল্প প্রেম। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।